বিয়ের আসরে কন্যা কবুল বলবে, এমন সময় গুলির শব্দে সবাই ভয়ের শত দরজার দিকে তাকায়। সিজন কয়েকজন গুন্ডাপান্ডা নিয়ে কন্যা ফারেনের দিকে এগিয়ে আসছে। ফারেন ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সিজন হাঁটতে হাঁটতে ফারেনের সামনে এসে দাঁড়ায়। সিজন সামনে আসতেই ফারেন মাথা নিচু করে ফেলে। সিজনের দিকে তাকানোর সাহস তার নেই। বিয়ের সাজে তোকে খুব সুন্দর লাগছে। এভাবে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু চেয়েছিলাম এভাবে আমার জন্য সাজবি, কিন্তু না, অন্যের জন্য সাজলি। খুব কষ্ট পেলাম আমি, খুব কষ্ট দিলি আমাকে। ফারেনের বাবা মাসুদ ইকবাল এমন সন্ত্রাসী আগন্তুককে দেখে রেগে যায়। এইসবের মানে কি? কে তুমি? আর আমার মেয়েকে এইসব কেন বলছো? আপনি আমাকে চিনবেন না আঙ্কেল, তবে আপনাকে সরি আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে এই ছেলের সাথে হচ্ছে না। হোয়াট? তোর সাহস কত বড়? তুই আমার বিয়ের আসর থেকে আমার বউকে বলছিস আমার সাথে তার বিয়ে হবে না? বরের কথা শুনে সিজন শান্ত ভঙ্গিতে তার হাতের রিভলভার দিয়ে তাকে চুপ করতে বলে। বউ কাকে বলছিস? বিয়ে হয়নি এখনো। যদি নিজের জীবন বাঁচাতে চাস চুপচাপ এখান থেকে পালিয়ে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি না। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তোমাকে আমার মেয়ে চিনে কি চিনে না তা জানার প্রয়োজন নেই আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশ আসতে আসতে তো অনেক সময় লাগবে, তার আগে যদি সবাইকে মেরে ফেলি আমি। সিজনের কথা শুনে ফারেনের বুক ধুক করে ওঠে। সিজন এবার ফারেনের হাত ধরে। ফারেন বাধা দেয় না। চল আমার সাথে। সিজন স্টেজ থেকে ফারেনকে টেনে ওঠায়। ফারেনের বাবা সিজনের সামনে এসে দাঁড়ায়। আমার মেয়েকে নিয়ে যেতে দেব না তোমাকে। ও আঙ্কেল, তাহলে তো আপনাকে বাঁচিয়ে রাখবো না। সিজন মাসুদ ইকবালের দিকে রিভলভার তাক করতেই ফারেন সামনে এসে দাঁড়ায়। মারবেন না আমার বাবাকে, আমি আপনার সাথে যাব। না ফারিন, তুই যাবি না। না বাবা, আমার কারণে তোমাদের কিছু হোক আমি চাই না। ও যান, মেলোড্রামা বন্ধ করে চলো। সিজন ফারেনকে টানতে টানতে বাহিরে নিয়ে এলো। কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। সিজন ফারেনকে গাড়িতে উঠিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। ফারেনকে কাজী অফিসের ভেতরে নিয়ে আসে। ফারেন কিছু বলে না, চুপচাপ সব শোনে। এখানে সাইন করো মা। কাজের কথা শুনে ফারেন একবার সিজনের দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি সাইন করো। আমি এভাবে বিয়ে করতে পারবো না। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে হলে অনুষ্ঠান করে বিয়ে করেন। বাহ বাহ, কথা ফুটেছে তাহলে। ভালো ভালো, তোদের বাসা থেকে এখানে পর্যন্ত মাথা ঠান্ডা করে আছি। আমার রাগ উঠাইস না, রাগ উঠালে সবকিছু আমি লন্ডভন্ড করে ফেলবো। আমার ভালো দিকটা দেখেছিস, খারাপ দিকটা এখনো তোর অজানা। খারাপ দিকটা জানলে সেটা তোর জন্য ভালো হবে না। সাইন কর। মনে তো হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি না। আপনি মেয়েটাকে জোর করে বিয়ে করছেন? কাজী সাহেব, আপনি চুপচাপ আপনার কাজ করুন, বেশি মাতব্বরগিরি করতে আসবেন না। সিজন ফারেনের দিকে রাগে চোখে তাকাতেই ফারেন সাইন করে দেয়। সিজন গুন্ডা ফান্টাদের বিদায় দিয়ে ফারেনকে নিয়ে গাড়িতে উঠে। সিজন চুপচাপ ড্রাইভ করছে। পাশে একজন কখন থেকে যে আর চোখে তাকে দেখছে সে খেয়ালটুকু তাই নেই। ফারেন মনে মনে, এই হ্যান্ডসাম ছেলেটা আজ থেকে আমার স্বামী। রাগী ফেসে কি কিউট লাগছে। সিজন ফারেনের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে তাকিয়ে কি দেখছিস? ছেলে মানুষ জীবনে দেখিসনি মনে হয়। বেহায়া মেয়ে একটা, সামনে তাকা। সিজনের কথা শুনে ফারেনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সিজন থেকে বেহাইয়া মেয়ে বলছে, ওর বলতে ইচ্ছে করছে। আমার জামাইয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবো, তাতে তোর কি? হ্যাঁ, জোর করে বিয়ে করার পরেও কেন সিজনের বিরুদ্ধে ফারিনের কোনো অভিযোগ নেই। সিজন ফারিনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দেয়। চাচার দুই হাতে লুঙ্গির কুচি ছিল, হয়তো সময়ের অভাবে লুঙ্গির কুচি দেওয়া হয়নি। চাচা লুঙ্গির কুচি ছেড়ে দুই হাত দিয়ে চোখে ডলা দেয়, যেন সে অবাক করার মতো কিছু দেখছে। তাই এখন নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। আর ওইদিকে চাচার লুঙ্গি সুযোগ পেয়ে নিচে পড়ে যায়। ফারিন চোখ বড় বড় করে তাকায়। সিজন ফারিনকে ধরে ঘুরিয়ে পেছন দিকে ঘুরিয়েই দেয়। সিজন রাগে চোখে চাচার দিকে তাকায়। চাচা, তোমারে না বলছি লুঙ্গি না পরতে? যার তার সামনে খুলে যায়। এই লুঙ্গি কেন পরো তুমি? শাট আপ ভাতিজা। আমার লুঙ্গি খুলবে নাকি ঝুলে থাকবে সেটা আমার দেখার বিষয়। তুই লুঙ্গি নিয়ে নাক গলাবি না। এতক্ষণে জুরিনা এসে হাজির হয়। চাচার দিকে তাকিয়ে ছিছি করে, আরেক দিকে তাকায়। এই চাচা, আপনি এসব কি শুরু করছেন? যখন তখন লুঙ্গি খুলে বসে থাকেন। এমন চললে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব।
চাচা জরিনার কথা শুনে রেগে যায়, নিচ থেকে লুঙ্গি উঠিয়ে পড়ে। জরিনার মাথায় একটা ঠুকা মারে। তুই থাকা লাগবো না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জরিনা বানু, চাচা তোমরা বেশি কথা না বলে এই দিকে তো তাকাও। তোমাদের ভাতিজার বউটারে একটু বরন্ত করে নিবা নাকি? জিসানের কথা শুনে চাচা জরিনা দুজনে শত দরজার দিকে তাকায়। ভাইজান, সত্যি সত্যি এইটা আপনার বউ? ও মা, কি সুন্দর! যাই সরেন তো, আমি সামনে যাই একটু দেখি। জরিনা বানু চাচারে সরিয়ে ফারহানের কাছে যায়। অবজেকশন মাই লর্ড। এভাবে রাতে একজন অচেনা মেয়ে এনে তুই আমার ভাতিজার বউ বানিয়ে দিলি, আর আমি বিশ্বাস করে নেব? কাভি নেই। তুমি বিশ্বাস করলেও কি, না করলেও বা কি? সিজন ফারেন হাত টেনে ধরে, সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে আসে। ফারেন রুমের চারিদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়। এই রুমটাই তাহলে আজ থেকে তার। যা, ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। ফারেন দাঁড়িয়ে আছে, ওর তো এখানে কোনো কাপড় নেই। চেঞ্জ করে ও কি পরবে? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আমার তো এখানে কোনো জামা নেই। পাশের আলমারিটা খুলে দেখ, পেয়ে যাবি। ফারেন আলমারি খুলে দেখে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ। ফারেন দেখে অবাক হয়ে যায়, এগুলো কার, এখানে কেন? ফারেন আর কিছু না ভেবে একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারেন ওয়াশরুম থেকে এসে রুমে সিজনকে দেখতে পায় না। সে বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর জরিনা বানু এসে ডাক দেয়। ভাবি, ভাইজান আপনারা নিচে খাবারের জন্য ডাকছে। আচ্ছা, আসতেছি। ফারেন সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে সিজন ডাইনিং টেবিলে বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সিজনের দিকে তাকিয়ে দেখে একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। ফারেন বুঝতে পারছে না এগুলো চেঞ্জ করলো কখন। দাঁড়িয়ে না থেকে বসে খাওয়ার খাও। ফারেন সিজনের পাশের চেয়ারে বসে পড়ে। ভাতিজা, সত্যি সত্যি কি এই মেয়ে তোর বউ? ফারিন, চাচাকে বলো তো তুমি আমার কে? ফারেন শান্ত কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলে, চাচা, আমি ওনার বউ। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, এভাবে বিয়ে করলি কেন? সিজন চাচার কথা শুনে ফারেনের দিকে তাকায়। ফারেন মাথা নিচু করে ফেলে। আসলে ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি, আমার এত হ্যান্ডসাম সুন্দর ভাতিজাকে তার পছন্দ হয়নি? কানা নাকি? পারিন, তোমার বাবা কানা নয় তো আবার? না চাচা, কানা নয়, ঠিকই আছে। খাওয়া শেষে সিজন উপরে নিজের রুমে চলে যায়। ফারেন কি বলবে কিছু বুঝতে পারছে না। তারপরেও এক প্রকার সাহস নিয়ে রুমে চলে আসে। সিজন বিছানায় বসেছিল। ফারেনকে দেখে বিছানা থেকে উঠে ফারেনের দিকে এগিয়ে আসে। সিজনকে এগিয়ে আসতে দেখে ফারেন ভয়ে এক ঢোক গিলে পিছাতে থাকে। ফারেন পিছাতে পিছাতে দেওয়ালে এসে বাধা পায়। সিজন ফারেনের একদম কাছে চলে যায়। ফারেনের কোমরে হাত দিয়ে ফারেনকে নিজের সাথে মিশিয়ে ফেলে। ফারেনের পুরো শরীরে বিদ্যুৎ শক লাগার মতো অনুভূতি হয়। সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে থাকে। সিজন ফারেনের কোমরে এক চাপ দেয়। ফারেন আহ করে শব্দ করে ওঠে। সিজন ফারেনের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। হুশ, নো সাউন্ড। সিজন কথাবার্তা ছড়ায়। হুট করে ফারেনকে কোলে তুলে নেয়। ফারেন কিছু বলতে চাইলে সিজন সে সুযোগ দেয় না। ফারেনের ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে বন্ধ করে দেয়। এক নতুন অনুভূতি ফারেনের মনে জাগ্রহ হয়, যে অনুভূতির সাথে সে পূর্ব থেকে পরিচিত নয়। সে আবেশে চোখ বন্ধ করে ফেলে। সিজন ফারেনকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ফারেনের ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে। ফারেনের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। ফারেনের দুই হাত সিজন নিজের দুই হাত দিয়ে বিছানায় চেপে ধরে। হঠাৎ করে সিজন ফারেনের কাছ থেকে দূরে সরে আসে। ফারেনকে টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে দেয়। যা, নিচে বিছানা করে ঘুমা। সিজন ফারেনের দিকে বালিশার একটা কাঁথা ছুঁড়ে মারে। ফারেন কিছুই বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো যে তার সাথে এমন বিহেভস করছে। ফারেন চোখে বৃষ্টির নামবে নামবে এমন অবস্থা যা সিজনের চোখ এড়ায়নি। একদম ঢঙের কান্না কাঁদবি না, যেটা করতে বলেছি সেটা করে শুয়ে পড়। ফারেন কাঁথা বালিশ নিয়ে নিচে চুপচাপ শুয়ে রইল। সে এখন বুঝতে পারছে কেন সিজন এমন করছে। যখন ভালোবাসতে চেয়েছিল তখন তো সে সাড়া দেয়নি। এখন তো সে সিজনের ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ফারেন এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। গভীর রাত, রুম অন্ধকারে তলিয়ে আছে। সিজন বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে টর্চ অন করে। সিজন বিছানা থেকে নেমে ফারেনের কাছে গিয়ে বসে। ঘুমন্ত ফারেনকে অসম্ভব ভালো লাগছে সিজনের কাছে। সিজন ফারেনকে কোলে তুলে নেয়। ফারেন একটু নড়ে ওঠে। সিজন ফারেনকে বিছানায় এনে শোয়ায়। ফারেনকে ছড়িয়ে ধরে নিচেও পাশে এসে শুয়ে পড়ে।
সকালে ঝলমলে রোদ জানালা ভেদ করে ফারিনের চোখে মুখে এসে পড়ে। ফারিনের ঘুম ভেঙে যায়, আড়মোড় ভেঙে বিছানায় উঠে বসে। হঠাৎ করে ফারিনের মাথায় আসে সে বিছানায় কেন? সে তো রাতে নিচে ঘুমাচ্ছিল, বিছানায় এলো কিভাবে? ফারিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিশ্চয়ই সিজান এনেছে, সিজান ছাড়া আর কেই বা আনবে। ফারিন হাসি মুখে ফ্রেশ হয়ে যায়। ওয়াশরুম থেকে রুমে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ফারিন তার বাবার কণ্ঠ শুনতে পায়। ফারিন রুম থেকে বের হতে নিলেই সিজান সামনে এসে পড়ে। বাবা এসেছে? সাথে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছি। পুলিশ তো আনবেই। এখন কি হবে? কিছুই হবে না। তুই নিচে গিয়ে সবার সামনে বলবি আমি তোকে জোর করে তুলে আনিনি, তুই স্বেচ্ছায় আমার সাথে এসেছিস। এর যদি বিপরীত কিছু বলিস তাহলে তোর বাবার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা। সিজান ফারিনকে নিচে নিয়ে চলে আসে। ফারিনকে দেখে তার বাবা দৌড়ে ফারিনের কাছে আসে। ফারিন, এই শয়তানটা তোর সাথে খারাপ কিছু করেনি তো? অফিসার, এক্ষুনি এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কেন অ্যারেস্ট করবে? তুই আমার মেয়েকে জোর করে তুলে এনেছিস। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে জোর করে তুলে আনিনি, আপনার মেয়ের মুখ থেকে শুনুন। ফারিন, মা তুই বল, ও তোকে তুলে এনেছে। না বাবা, ও আমাকে তুলে আনেনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি। আর এখন ও আমার স্বামী, আমি এখন থেকে এখানেই থাকবো। সিজান অবাক চোখে ফারিনের দিকে তাকায়। ও তো এত কিছু বলতে বলেনি, তাহলে ফারিন এইসব কেন বলছে? ফারিন, তুই কি বলছিস এসব? নিশ্চয় শয়তানটা তোকে ভয় দেখিয়েছে। না বাবা, ভয় কেন দেখাবে? এইবার সিজান মুখ খুলল। শুনলেন তো অফিসার, আর কোনো কথা থাকতে পারে না। আপনারা প্লিজ এবার যেতে পারেন। পুলিশ অফিসার সহ ফারিনের বাবা হতাশ হয়ে চলে যায়। সিজন ভেবেছিল এবার হয়তো ফারিন কেঁদে একাকার করবে, কিন্তু না, তেমন কোনো লক্ষণই দেখতে পেল না। ফারিন সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পেছন পেছন সিজানও ফারিনকে রুমে দেখতে না পেয়ে সে বেলকনিতে চলে যায়। তোকে তো আমি এত কথা বলতে বলিনি। সিজানের কণ্ঠ শুনে ফারিন সিজানের দিকে না তাকিয়ে জবাব দেয়, শুধু ওই কথাটা বললে হয়তো কথাটা মজবুত হতো না, কিন্তু এখন অনেক মজবুত হয়েছে। তারাও আর আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। সিজন ফারিনের কথা শুনে কিছু না বলে পেছন দিকে এসে ফারিনকে জড়িয়ে ধরে। ফারিনের চুলে মুখ ডুবায়। ফারিন হালকা কেঁপে ওঠে। সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পিছনে কত ঘুরলাম, কতবার যে ভালোবাসি বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না, একটু ভালোবাসলে না। কি করলে? অন্য কাউকে বিয়ে করার জন্য বিয়ের আসরে বসেছিলে। কেন এমন করলে ফারিন? ভালোবাসো না ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে এটা তো আমি মানতে পারবো না। ভালোবাসি তো, অন্য কারো কিভাবে হতে দেই? সিজানের কথা শুনে ফারিনের চোখে জল টলমল করে। সে পেছনে ঘুরে সিজানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিচ থেকে চাচা চিৎকারের আওয়াজ শুনে সিজান ফারিনকে ছেড়ে দৌড়ে নিচে আসে। সাথে ফারিনও নিচে এসে চাচার দিকে তাকিয়ে সিজান রেগে যায়। ফারিনকে পেছন থেকে ঘুরিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে, চাচা এসব কি? সকাল সকাল হাফ প্যান্ট পরে চিৎকার করছো কেন? চিৎকার কি ওরালে করি? হ্যাঁ হ্যাঁ, আমার লুঙ্গি কই? ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই। আমার লুঙ্গি তোরা কি করলি? তোরা আমার লুঙ্গিকে সহ্য করতে পারস না, আমি শিওর। আমার লুঙ্গি তোরা নিলি। চাচা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার ভূতে ধরছে? কি করেন? আমরা আপনার লুঙ্গি কেন নিব? আমরা কি লুঙ্গি পরি? যখন তখন আপনার লুঙ্গি খুলা যায়, আর সব দোষ আমাকে দেন। জরিনা বানুর কথা শুনে চাচা ফুলে ওঠে। সে চিল্লিয়ে সবার মাথা খারাপ করে দিচ্ছে। শেষে সবাই লেগে পড়ে চাচার লুঙ্গি খুঁজতে। সবাই চাচার রুমে এসে হামলা শুরু করে। এমন সময় জরিনা বানু চিৎকার দিয়ে ওঠে, চাচা, লুঙ্গি পাইছি। সবাই বিছানার নিচে উকি দিয়ে দেখে চাচার লুঙ্গি বিছানার নিচে অবস্থান করেছে। সিজান চাচার দিকে রাগে চোখে তাকায়। চাচার লুঙ্গি খাটের নিচে, অথচ সে এতক্ষণ তাদের সবাইকে দোষ দিয়ে যাচ্ছে। চাচা, তোমার লুঙ্গি খাটের নিচে, আর তুমি আমাদের দোষ দিচ্ছ? আমার লুঙ্গি খাটের নিচে কিভাবে গেল? হ্যাঁ, হায় আল্লাহ, এই বাড়িতে কি এখন ভূতের নজর লাগছে? ভাইজান, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো। জরিনা বানু, তুমি চুপ করো আর নিজের কাজে যাও। এই চাচার লুঙ্গি চাচা নিজেই ঘুমের ভিতর খাটের নিচে ফেলে দিয়েছে। ভূত টুত কিচ্ছু না। চাচা এত পাগলের মতো কাজ কাম করে গে। লুঙ্গি খুলে তো খুলে, এখন আবার খাটের নিচেও ফেলা রাখে। জরিনা বানু, তুই চুপ করবি নাকি তোর চাকরি নট করে দিয়াম?
সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। এমন সময় সিজন ফারিনকে উদ্দেশ্য করে বলে, আমার খাবার ফারিন সার্ভ করবে। ফারিন ওঠো। সিজনের কথা শুনে ফারিন চেয়ার থেকে ওঠে, সিজনের খাবার সার্ভ করে দেয়। দাঁড়িয়ে আছো কেন? বসে এবার নিজের খাবার খাও। ব্রেকফাস্টের পর সিজনের ফোনে রিং বেজে ওঠে। সিজন ফোন হাতে নিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। সিজনের আম্মু আব্বু লন্ডন থাকে। সিজনকেও যেতে বলেছে, কিন্তু সিজন যায়নি, কারণ সে কারো মায়ায় পড়ে গেছে। দেখে থাকে। সিজন ফোনটা কানে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে তার আম্মুর ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। কি শুনি সিজান? তুমি নাকি বিয়ে করেছো? এত বড় সাহস! আমাকে না জেনে তুমি বিয়ে করো? আম্মু, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর। তাকে দেখলে তুমি ছেলের উপর রাগ করেই থাকতে পারবে না। একদম আমাকে পাম দিবি না। এবার বল, হুট করে কেন বিয়ে করে ফেললি? আরে তোমার বৌমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তাই তুলে এনে নিজেই বিয়ে করে ফেললাম। ভালো করছি না বলো? ওই বুড়া বেটার তো দেখি অনেক সাহস। আমার ছেলেকে রেখে অন্য আরেকজনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আম্মু, সেই জন্যই তুলে আনলাম। ভালো করছিস। এখন আমার বৌমাকে ফোনটা দে তো, একটু আলাপ করি। সিজন বুঝতে পারছে তার আম্মুর রাগ অলরেডি কমে গেছে। ওকে আম্মু, দিচ্ছি। সিজন রুমে গিয়ে ফারিনকে ফোনটা দেয়। এই নাও, আমার আম্মু ফোন দিয়েছে, কথা বলো। আপনার আম্মু? কি বলবো আমি? যা ইচ্ছা বলো, নাও। ফারিন সিজনের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও। তা কি শুনছি, তুমি নাকি আমার ছেলের মাথা পাগল করে দিয়েছো? সিজনের আম্মুর কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। ফারিন সিজনের দিকে তাকায়। কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার ছেলেকে পাগল করো আর যাই করো, ওর খেয়াল রাখবে ঠিক মতো। ও যেন ঠিক মতো খায় দায়, খেতে না চলে জোর করে খাওয়াবে। ভালোবাসার কথাটা আমি বললাম না, সেটা তুমি অবশ্য বাসবে, জানি। জি। ফারিন, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা। সিজন বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়, অতঃপর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। ফারিন, জি। তোমার জন্যই বাইরে যাচ্ছি, আর তুমি তাকে ভালোবাসা না দিয়ে বিদায় করছো? এটা তো ঠিক না। কেমন বউ তুমি? হ্যাঁ। সিজনের কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। মানে? আমার কাছে আসো, মানে বোঝাচ্ছি। কেন? আসতে বলেছি। ফারিন সিজনের কাছে এসে দাঁড়ায়। সিজন হুট করেই ফারিনকে চাপটে ধরে। সিজনের এমন কাণ্ডে ফারিন হতবাক, সে ফ্রিজড হয়ে যায়। আরে, তুমি জড়িয়ে ধরছো না কেন? জড়িয়ে ধরো। ফারিন কাপা কাপা হাত দুইটি আস্তে সিজনের পিঠে রাখে। শরীরে কি শক্তির অভাব পড়ছে? শক্ত করে জড়িয়ে ধরো। সিজনের কথা মতো ফারিন এবার একটু শক্ত করেই জড়িয়ে ধরে। গুড গার্ল। কিছুক্ষণ এভাবে থেকে সিজন সরে আসে, তারপর হুট করেই ফারিনকে দেওয়ালে ঝাপটে ধরে। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে। ফারিনের চোখ বড় বড় হয়েছে। ঘটনা এত হুট করে হয়েছে যে সে কিছুই বুঝতে পারেনি কি হচ্ছে তার সাথে। সিজন ফারিনের ঠোঁট জোড়া চুষে নিচ্ছে, আর ফারিন চোখ বন্ধ করে তাতে সায় দিচ্ছে। সিজন ফারিনের ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসে। সিজন তাকিয়ে দেখে ফারিন এখনো চোখ বন্ধ করে আছে। সিজন হেসে বের হয়ে যায়। প্রায় অনেকক্ষণ সিজনের সারা শব্দ না পেয়ে ফারিন চোখ খুলে তাকায়। না, সিজন নেই। কোথায় গেল? চলে গেল? ফারিন হেসে নিজের ঠোঁটে হাত বোলায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগেই সিজন তার খুব কাছে ছিল, অনেক কাছে ছিল, যতটা কাছে থাকলে বিপরীত জনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ফারিন বিছানায় শুয়ে অতীতে ডুব দেয়, যেখানে সিজনের সাথে তার প্রথম দেখা হয়। সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন। সন্ধ্যাবেলা ফারিন কোনো এক কারণেই বাইরে বের হয়েছিল, কিন্তু কাজ শেষে বাড়িতে ফিরতেই যদি বিপত্তি ঘটে। ঝুম বৃষ্টি শুরু হয়। ফারিন বৃষ্টি থেকে আশ্রয় নিতেই রাস্তার পাশে বন্ধ দোকানের ছাউনির নিচে যায়। সেখানে আগে থেকেই একজন ছেলে ছিল। ছেলেটাকে দেখে ফারিন কিছুটা ভয় পেয়ে যায়। একা একটা মেয়ে সে। এই ছেলেটা তার সাথে কিছু করবে না কি এমন বিশ্বাস আছে? ফারিন ভাবলো এখানে দাঁড়াবে না। সে আশেপাশে তাকালো। না, আশেপাশে আশ্রয় নেওয়ার মতো, বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো কিছুই নেই। অগত্য ফারিন বুকে সাহস সঞ্চার করে সে দোকানের ছাউনির নিচেই দাঁড়ায়। ফারিন আর চোখে ছেলেটার গতিবিধি লক্ষ্য করছে। কোনো খারাপ কিছু দেখলে সে চিৎকার করে এক দৌড় দিবে। ফারিন যতবারই আর চোখে তাকায়, সে ছেলেটাকে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। ফারিনের ছেলেটাকে দেখে এমন মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরো কিছুক্ষণ যাওয়ার পরেও ফারিন একই ঘটনা খেয়াল করে। ফারিন এবার সাহস করে ঠিক করে ছোট লোককে কয়েকটা কথা শুনিয়ে দেবে।
যেই ভাবো সেই কাজ করতে যেতে কয়েকটা ছেলে কোথায় থেকে হুড়মুড়িয়ে সাউনের নিচে চলে আসে। ফারিন হক চুকিয়ে যায়। এবার ফারিনের মনে তীব্রভাবে ভয় ঢুকে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একা। ভয়ে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সে ঠিক করলো এখানে আর এক মুহূর্তেও দাঁড়াবে না। ফারিন সাউনের নিচ থেকে বের হয়ে যায়। এই ঝুম বৃষ্টিতে সে পেছনে না তাকিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ করে পিছন থেকে কেউ ডেকে ওঠে, এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ফারিন না শোনার ভান করে দ্রুত হাঁটছে। তখনই ছেলেগুলি দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ফারিন ভয়ে দাঁড়িয়ে যায়। ব্যাপার কি ম্যাডাম, আমাদের দেখেই পালাচ্ছেন কেন? আমরা ছাউনির নিচে গেলাম আপনার জন্য, অথচ আপনি আমাদের দেখেই পালিয়ে যাচ্ছেন। এটা মোটেও আশা করিনি, তাই না রে? প্রথম ছেলেটা বলে ওঠে, এই এত কাহিনী না পেঁচে মায়াটারে তাড়াতাড়ি উঠে এনে, কেউ আবার চলে আসবো। ছেলেগুলোর কথা শুনে ফারিনের কলিজার পানি শুকিয়ে যায়। সে বুঝতে পারছে আজ তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। দেখুন, আজে বাজে কথা না বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। এত সুন্দর একটা পাখি না টেস্ট করে এমনি এমনি ছেড়ে দেব? ছেলেগুলো এগিয়ে এসে ফারিনের হাত চেপে ধরে। ফারিনকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। ফারিন জোর করে তাদের হাত থেকে ছুটতে পারছে না। নায়ক আসিবার পূর্বে নায়িকাকে গুন্ডাগুলো নিয়ে চলে গেল। এমন তো হতে দেওয়া যাবে না। পেছন থেকে তেজি গলায় কারো মুখে এসব কথা শুনে ছেলেগুলো পেছনে ঘুরে। সাথে ফারিনও। ফারিন প্রথমে একলা যে ছেলেটাকে দেখেছে সেই ছেলেটাই উপরোক্ত কথাগুলো বলেছে। কে রে ভাই তুই? কিসের ফিল্মে ডায়লগ মারতে আসলি? যা ফুটে এখান থেকে, না হলে এমন মার মারবো না বেঁচে ফিরতে পারবি না। আমি আর ফিল্মি ডায়লগও মারবো না। তোদের হাতে মায়েরও খেতে চাই না। মেয়েটাকে ছেড়ে দে, ও চলে যাক। তোরাও যা, আমিও যাই। তাই? সবাই উচ্চস্বরে হেসে ওঠে, যেন ছেলেটা কোনো জোকস বলেছে। মেয়েটাকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না, ওই মার শালারে। ওয়েট, ছেলেটা তার পেছনে পকেট থেকে একটা লিভারভার বের করে আকাশের দিকে তাক করিয়ে চালিয়ে দেয়। গুলির শব্দ হতেই ছেলেগুলো উধাও হয়ে যায়। ফারিনও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে দেখে ছেলেটা তার খুব কাছে, ফারিন ভয় পেয়ে পেছনে চলে যায়। আমার নামটা জেনে রেখো, সিজান নাম আমার। তোমাকে খুব ভাল লাগছে আমার। আমি তোমাকে বিয়ে করব। আজকে একলা ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমাকে ছাড়বো না। গুড বাই। সত্যি সত্যি সিজন ফারিনকে বিয়ে করেছে, ছাড়েনি ফারিনকে, নিজের করেই নিয়েছে। সেদিন খুব ভয় পেলেও এখন সেদিনের কথা মনে পড়লে খুব হাসি পায় ফারিনের। আমার সামনে তো একবারও হাসতে দেখি না, আর আমার অগোচরে তো দেখি ঠিকই হেসে বেড়াও। আমি না থাকলে দেখি খুব খুশি থাকো। সিজনের বলা কথাগুলো শুনে ফারিন হক চকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সিজন ফারিনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তা কি নিয়ে হাসছো? আমাকেও বলো। না মানে, আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হাসি খুশি ছিলে, এখন একটু আমাকে খুশি করো। কিভাবে? সিজন হুট করেই ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন কেঁপে ওঠে। সিজন হুট করেই ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন কেঁপে ওঠে। জানো না বুঝি? কি করছেন? চুমু দাও। ঠোঁটে দিতে হবে না, দুই গালে দিলেই হবে। পারবো না। পারবি না মানে? সিজন হঠাৎ করেই ফারিনকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে ফেলে। এমন আকস্মিক ধাক্কা ফারিন হতবাক হয়ে যায়। সে বিছানায় গিয়ে পড়ল। দিতে হবে না, থাক তুই। সিজন এই কথা বলে হন হন করে রুম থেকে বের হয়ে যায়। ফারিন সিজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যখন ইচ্ছা হয় কাছে আসে, আবার যখন ইচ্ছা হয় দূরে ছুঁড়ে মারে। মাথায় কখন কি ঘুরে হয়তো নিজেও জানে না। ফারিন রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। চাচা সোফায় বসে আছে। ফারিন এসে চাচার সামনে সোফায় এসে বসে। ফারিনকে দেখে চাচা হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা ভাতিজি, সব ঠিকঠাক? জি সব ঠিকঠাক। মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না। সিজনকে দেখলাম রেগে কোথাও যাচ্ছে। আপনার ভাতিজার কথা বলে লাভ নাই। ওনার মাথায় অনেক বড় ধরনের সমস্যা আছে। এই মাথা ভালো থাকে তো এই মাথায় সমস্যা দেখা যায়। কি বলো, সত্যি নাকি? এত বছর ভাতিজার সাথে থাকলাম, অথচ আমি ভাতিজার এই সমস্যার কথা জানলামই না। এই বাসা থেকে কি লাভ যদি ভাতিজার সমস্যার কথা জানতে না পারি? চাচা ওনারে ডাক্তার দেখানো উচিত। আজকে আসুক বাসায়, শুধু ডাক্তার না, কবিরাজের 14 গোষ্ঠী দেখামো। ফারিন চাচার কাছ থেকে উঠে এসে ছাদের দিকে যায়। ছাদে এসে দোলনায় বসে। নীল সাদা আকাশের নিচে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। বৃষ্টির সেই সন্ধ্যার পর সিজনের সাথে ফারিনের রাত দেখা হয়নি, যার কারণে ফারিন সিজনকে একদমই ভুলে গিয়েছে। কেউ একজন
যে তাকে সেই সন্ধ্যায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাকে অনেক বড় একটা ট্রিট দিয়ে গেছে, সেটা সে ভুলেই গিয়েছিল। ফারিন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা দিয়ে ভার্সিটিতে যাচ্ছে। হঠাৎ কেন জানি তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। ফারিন আশেপাশের পেছনে তাকায়, না কাউকেই তো মনে হচ্ছে না তাকে ফলো করছে। ফারিন ভার্সিটিতে গিয়ে ক্লাস করে রিক্সা করে বাড়িতে আসার জন্য রওনা দেয়। হঠাৎ করে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সায় উঠে পড়ে। ফারিন ভয় পেয়ে লাফ দেয়। সে পড়ে যেতে নিলেই পাশে বসা মানুষটা তার কোমর চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায়। কে আপনি? এভাবে রিক্সায় উঠলেন কেন? মামা, রিক্সা থামান। রিয়েলি তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন সন্ধ্যা এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দাওনি। ফারিনের এবার সেই সন্ধ্যায় দেখা চেহারাটার সাথে আজকের লোকটার চেহারা মিলাই না, একদম ঠিক আছে। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনাকে আমার ভয় করছে। আপনার কাছে এখন নিশ্চয়ই রিভলভার আছে। রিভলভার দিয়ে আমি কাউকে মারি না, এটা ভয় দেখানোর জন্য রাখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। শুনো, তোমার সাথে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার সাথে কথা বলবো। বিয়ের আগে জানাশোনার একটা ব্যাপার আছে না? তোমাকে কি আমি হুট করে বিয়ে করব নাকি? আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার প্রেমে পড়বে, তারপর আমাদের বিয়ে হবে। কি বলছেন এসব? নাম্বারটা দাও তো, ওকে তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। সিজন ফারিনের হ্যান্ড ব্যাগ থেকে ফোনটা বের করে নেয়। ফারিন কিছু বলতে পারছে না, শুধু হা করে দেখা ছাড়া। হঠাৎ ফারিনের ফোনের রিংটোন বেজে ওঠায়। ফারিন নিজের ফোনের দিকে তাকায়। সিজান নাম আমার, সেভ করে দিয়েছি, রাতে কল দিব। সিজন ফারিনকে কিছু বলতে না দিয়ে ঢপাস করে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে যায়। ফারিন চিল্লিয়ে ওঠে, আরে সাবধান, পড়ে যাবেন তো। সিজন ফারিনের দিকে এক মুচকি হাসি দেয়। ফারিন জোরে বলে ওঠে, পাগল হয়ে গেছেন? রিক্সা অনেক দূর চলে আসে। সিজন পেছনেই পড়ে থাকে। ওই কি সমস্যা তোমার? কারো কণ্ঠে উচ্চ আওয়াজ শুনে ফারিন হকচকিয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে সিজন দাঁড়িয়ে আছে। কি? চাচাকে কি বললে? আমার নাকি মাথায় সমস্যা? আমার কাছে যাই মনে হলো আমি তাই বললাম। সিজন ফারিনের পাশে দোলনায় বসে। এমনটা কেন মনে হলো? যখন ইচ্ছে কাছে আসবে, আবার যখন ইচ্ছে দূরে ছুঁড়ে মেরে রাগ দেখাবে। মাথায় সমস্যা না থাকলে কেউ এমন করে? ফারিনের কথা শুনে সিজনের এখন হাসি পাচ্ছে। সিজন হাসি কন্ট্রোল করে বলে, দাঁড়াও। ফারিন হকচকিয়ে যায়। সে সিজনের দিকে তাকায়। দাঁড়াতে বলছি। ফারিন হুট করে দাঁড়িয়ে যায়। সিজনও দাঁড়িয়ে যায়। তারপর হুট করেই ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন ভাবা চেকে খায়। সে সিজনের দিকে তাকায়। সে সিজনকে বুঝতে চেষ্টা করছে। সিজন নিজের ঠোঁটটা ফারিনের ঠোঁটের কাছে আনতেই ফারিন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ভুলেও আর ওনার ইচ্ছাতে সাড়া দিব না। সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? কিস করবে আবার দূরে সরিয়ে দিবে। সিজন ফারিনের মুখটা হাত দিয়ে ধরে সোজা করে। প্রেম করেছি আমার ইচ্ছাতে, ভালোবেসেছি আমার ইচ্ছাতে, বিয়েও করেছি আমার ইচ্ছাতে, আর এখন আদরও করব আমার ইচ্ছাতে। সিজন এই কথা বলে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। ফারিন প্রথমে সাড়া না দিলেও এখন সাড়া না দিয়ে থাকতে পারল না। সেও সিজনের সাথে তাল মিলিয়ে সিজনের ঠোঁটে চুমু দিচ্ছে। সিজন ফারিনকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে রুমে চলে আসে। রুমে আসতেই যত সময় লেগেছে সেই সময়টুকু ফারিন সিজনের মুখের দিকেই তাকিয়েছিল। সিজন রুমে এসে ফারিনের মুখের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে একধানে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ইচ্ছে করছিল তাই তাকিয়েছিলাম। যাও তো, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। বলতে বলতে সিজন ফারিনকে কোল থেকে নামিয়ে দেয়। আচ্ছা। ফারিন সিজনের জন্য কফি বানাতে রান্নাঘরে চলে যায়। সিজন বিছানায় শুয়ে ভাবে এই মেয়েটাকে সে কষ্ট দিতে চায়, কিন্তু কোনোভাবেই কষ্ট দিতে পারছে না। কষ্ট দিতে গেলে উল্টো নিজেকেই কষ্ট পেতে হয়। আর এর আচরণ দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করেই ও হাসি খুশি সুখী আছে, অথচ আমি যে তাকে জোর করে বিয়ে করলাম এতে এর কোনো অভিযোগ নেই। সব যেন একদম ঠিকঠাক। এই মেয়েকে তো বুঝতেই পারছি না আমি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফারিন কফি নিয়ে এসে সিজনের দিকে বাড়িয়ে দেয়। এই নেন আপনার কফি। টেস্ট ভালো হয়েছে তো? চিনির পরিমাণ ঠিক আছে তো? আমি তো টেস্ট করে দেখিনি, তবে বলতে পারি ভালোই হবে। আন্দাজে কথা বলবে না একদম। এক্ষুনি একটু খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। আমি খেয়ে দেখবো? আমার মুখের এটো খাবেন আপনি? কেন, খেলে কি সমস্যা? তোমার মুখে কি আঠা লেগে আছে যে আমি খেতে পারবো না? না সেটা না। আচ্ছা ধমক দিয়েন না, আমি একটু খেয়ে দেখতেছি। ফারিন কাপ থেকে এক চুমুক কফি নিয়ে খেয়ে দেখে আর মনে মনে বলে,
না খারাপ না, কফিটা ভালোই হয়েছে, ওনাকে দেওয়া যায়। সব একদম ঠিকঠাক, নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। দাও। সিজন ফারিনের হাত থেকে কফির কাপটা নিয়ে ফারিন ঠিক যেখানটাই চুমু দিয়েছে সিজন ঠিক সেইখানেই চুমু দিয়ে কফি খেতে থাকে। অবশ্য বিষয়টা ফারিনের চক্ষুর ঢাল হয়নি, সে ঠিক দেখেছে। শুনো, রেডি থাইকো, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আচ্ছা। শুধু আচ্ছা? খুশি হওনি মনে হচ্ছে? না, হয়েছি তো, খুশি হব না কেন? না, মনে হলো। আচ্ছা কথাটা আমার মুখে ছুঁড়ে মারলে, ভাবছিলাম খুশি হয়ে চুম্মা টুম্মা কিছু দিবে। সিজনের কথা শুনে ফারিনের মনে হঠাৎ ভয় ঢুকে যায়। সে এখন কি করবে? তার এখন কি করা উচিত? সে কি এখন সিজনকে চুমু দিবে? চুমু না দিলে যদি সিজন আবার রেগে যায়? সিজন তাকিয়ে দেখে ফারিন কিছু নিয়ে গভীর ধ্যানে আছে। কি সমস্যা ফারিন? আপনাকে এখন চুমু দিতে হবে? মানে? ফারিনের প্রশ্ন শুনে সিজন আশ্চর্য হয়ে যায়। কি বলছে এই মেয়ে? আপনি যে বলছেন, আপনি ভেবেছেন খুশি হয়ে আপনাকে চুমু দিব, সেটা তো তখন করিনি, এখন করি। এই মেয়ে পাগল হইছে? কি সব আবল তাবল বকছো? ফারিন হুট করে সিজনের একদম কাছে চলে আসে। সিজন ধাবাচাকে খেয়ে যায়। ফারিন তড়িগতিতে সিজনের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সিজন হতভাগ, সে গালে হাত দিয়ে হা করে ফারিনের দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি চলে আসে। সিজন রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এসে দেখে ফারিন চাচার সাথে বসে হেসে হেসে গল্প করছে। সিজন ভাবলো ফারিনকে একটু ভয় দেখানো যাক। সিজন তার মুখে গাম্ভীর্য ভাব নিয়ে ফারিনকে ডাক দেয়। ফারিন, তাড়াতাড়ি রুমে আসো। সিজনের গভীর ডাক শুনে ফারিনের মনে কিছুটা ভয় ঢুকে যায়। সে সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ায়। তখন চাচা ফারিনের হাত টেনে সোফায় বসিয়ে কানে কানে বলে, কিরে, ওর মাথায় সমস্যাটা কি এখনো আছে? ডাক্তার ডেকে এনে ইনজেকশন মেরে দেবো নাকি? না চাচা, ভুলেও এসব করা যাবে না, তাহলে রেগে যাবে। সিজন ওদেরকে ফিস ফিস করতে দেখে বলে, ফিসফিস করা বাদ দিয়ে রুমে আসলে খুশি হতাম। জি জি আসছি। ফারিন সিজনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন এমন করলে কেন? কি করেছি? জানো না মনে হচ্ছে? চুমু দিলে তার উপর দৌড়ে পালিয়ে গেলে। চুমু না দিলেও দোষ, চুমু দিলেও দোষ। আসলে মাথায় অনেক বড় সমস্যা আছে। আপনিই তো চাইছিলেন আমি যেন চুমু দিই। চুমু দিয়েছো ভালো কথা, কিন্তু ঠোঁটে না দিয়ে গালে কেন? আমার লজ্জা করে, পারবো না ঠোঁটে দিতে। আমি কিন্তু এখন খুব রেগে যাব। কেন রাখবেন? বোঝানো কেন রাখবো? সিজন ফারিনের কাছে এসে ফারিনের কোমর চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন ফ্রিজড হয়ে দাঁড়িয়ে যায়। আমার দিকে তাকাও। ফারিন নিচু মাথা উপরে তুলে সিজনের দিকে তাকায়। আমি এখন তোমার ঠোঁটে চুমু দিতে চাই। যদি তোমার সাই থাকে তাহলে চোখ খোলা রাখবে, আর যদি তোমার সাই না থাকে চোখ বন্ধ করে ফেলবে। সিজন ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজনের চোখে চোখ রাখে। সিজন ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজনের চোখে চোখ রাখে। সিজন হেসে ফারিনের চোখে ছোট্ট করে একটা চুমু এঁকে দেয়। ফারিনের কোমর থেকে নিজের হাত সরিয়ে দিয়ে ফারিনকে মুক্ত করে দেয়। ফারিন কিছু বলছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে তার কি বলা উচিত সেটাই ভাবতেছে। সিজন যা বলছে ফারিন তো তাই মেনে নিচ্ছে। তারপরেও সিজন কেন এমন করছে সে ঘোড়ার মাথাও বুঝে উঠতে পারছে না। সিজন বিছানায় গিয়ে বসে। ফারিন এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সিজন মুখ খুলে বলল, কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? তো কি করব? আপাতত তোমার যা ইচ্ছা করতে পারো। সত্যি আবার যা ইচ্ছা করতে পারবো? হ্যাঁ। আবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু করলে তো রাগ করতেই হবে। তাহলে থাক, কিছু করব না। না করলেও ভালো। ফারিন রুম থেকে বের হতে নিলেই সিজন বাধা দেয়। তোমাকে যেতে বলেছি আমি। আপনাকে কেন বলতে হবে? আমার প্রয়োজন হলে আমি যাব না। তা কি প্রয়োজন শুনি? আমি এখানে থেকে কি করব সেটা বলেন। আমার সামনে বসে থাকবে, কিছুক্ষণ পর পর আমাকে চুমু খাবে, তারপর আবার বসে থাকবে, তারপর আবার চুমু খাবে। এই, আপনার আর কোনো কাজ কাম নাই? শুধু চুমু চুমু করেন কেন সারাদিন? দেখো, এই চুমু নিয়া আমাকে একদম খোটা দিবা না। তোমাকে বিয়ে করেছি কি বসিয়ে রাখার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি তো সারাদিন চুমু খাওয়ার জন্য। কি বলছেন এইসব? আপনার কি চুমুর রোগে ধরছেনি? যা ইচ্ছে বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ, এ কোথায় এসে পড়লাম? তুমি আসোনি, তোমাকে জোর করে এনেছি। ওই হলো একই কথা। শাহজাহান খান সিজনের বাড়িতে এসে ফারিনের নাম ধরে চিৎকার করে ডাকছে। চাচার নিচে ড্রয়িং রুমে ছিল। অপরিচিত এই লোককে ফারিনকে ডাকতে দেখে তিনি কিছুটা অবাক হন।
তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কে আপনি? আর এভাবে ফারিনের নাম ধরে ডাকছেন কেন? আমাকে আপনি না চাইলেও ফারিন চিনবে। ফারিন কোথায়? ফারিন, ফারিন। নিচ থেকে নিজের নামের উচ্চ আওয়াজ শুনে ফারিন রুম থেকে বের হয়ে আসে। উপর থেকে শাহজাহান খানকে দেখে ফারিন কিছুটা ভয় পায়। এই লোকটা হঠাৎ এখানে কেন এলো? ফারিন দেখে শাহজাহান খান হাসি দিয়ে বলে, এসো ফারিন এসো, আজকে আমি তোমাকে নিতে এসেছি। ওই সিজানের বাচ্চা তোমাকে বিয়ের আসর থেকে জোর করে এনে এই বাড়িতে বন্দি করে রেখেছে। আজকে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাব আমি। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয়ে হকচকিয়ে যায়। সিজানও বাসায় নেই। এই লোকটার হাত থেকে সে ছুটবে কিভাবে? আপনি ভুল করছেন। আমাকে কেউ এখানে আটকে রাখিনি। এটা আমার স্বামীর বাসা। আমি আমার স্বামীর বাসায় আছি, ভালো আছি। আর হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি। সো আমার আশা বাদ দিয়ে আপনি চলে যান। ফারিনের কথা শুনে শাহজাহান খানের মাথায় রাগ উঠে যায়। সে দৌড়ে এসে ফারিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বউ হওয়ার কথা ছিল তোর, আর তুই এখন অন্য কারো বউ হয়ে তাকে ভালোবাসিস? এত বড় স্পর্ধা তোর! আরে ভাইরা ভাই, কে তুই? ফারিন তোর মতো বুড়ো বেটার বউ হতে যাবে কোন দুঃখে? নিজের বয়স দেখছিস? কোথা থেকে আসে এরা? আর তোর নিজের সাহস কত বড়, এবারের বউকে থাপ্পড় মারিস? সিজন জানলে তোর গালটাই রাখবে না, বুঝলি? চাচার কথা শুনে শাহজাহান খান রেগে যায়। শাট আপ! তোদের সিজানকে বলিস পারলে আমার কাছ থেকে ওকে নিয়ে যেতে। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। চাচা বাধা দিলে শাহজাহান খানের সাথে থাকা লোক দুটো চাচাকে লাথি মেরে ফেলে দেয়। চাচা রেগে যায়। তিনি চিৎকার করে জরিনা বানুকে ডাকে। জরিনা বানু, তোর দাবটি নিয়ে আয়। শাহজাহান দরজার কাছে আসতেই দেখে সিজান দাঁড়িয়ে আছে। সিজান হেসে শাহজাহান খানকে বলে ওঠে, বাহ বাহ, অনেক সাহস দেখছি বুড়া সাহেবের। আমার ঘরে এসে আমার বউকে জোর করে নিয়ে যাচ্ছে। সাহসের তুলনা না করে পারছি না। আর এদিকে চাচা নিজের লুঙ্গি খুলে হাতে নিয়ে নেয়। লোক দুটা চাচার কাণ্ডে হাও হয়ে যায়। চাচা দৌড়ে এসে একটা লোকের গলায় তার লুঙ্গিটা পেঁচিয়ে ধরে। লোকটা বাধা দেওয়ার সময় পায়নি, কারণ লোকটা চাচার লুঙ্গি খোলা দেখে হা হয়েছিল। অন্যদিকে জরিনা বানু এক হাতে বডি ও অন্যদিকে গরম খুন্তি নিয়ে আসে। এই বাড়ায় শালার বুইরা চামচা, গরম খুন্তি তো নরম জায়গায় বসায় দিমু। আর বসবার পারবি না, খালি মাগো মাগো করে চিৎকার করবি। জরিনা বানুর কথা শুনে লোকটা ভয়ে এক দৌড়ে পালায়। জরিনা বানু, এটার পিছনে লাগা। জরিনা বানু এসে চাচার লুঙ্গি দিয়ে ধরে রাখা লোকটার পেছন দিকে গরম খুন্তিটা বসিয়ে দেয়। লোকটা ওরে মাগো বলে চিৎকার দিয়ে লাফতে ওঠে। জোরে লাফ দেওয়ায় চাচা লোকটাকে ধরে রাখতে পারেনি, আর এই সুযোগে লোকটা দৌড়ে পালায়। চাচার লুঙ্গিটা লোকটার গলায় থেকে যায়। লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালায়। চাচা চিৎকার দিয়ে ওঠে, ওরে কে কোথায় আছিস? ধর এটার, ধর। আমার লুঙ্গি নিয়ে চলে গেল রে। ওরে আমার লুঙ্গি রে। চাচা লুঙ্গি আর উদ্ধার করতে পারলেন না। লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালালো। তা দেখে চাচার মাথায় হাত। চাচা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। ফারিনের হাত ছাড়। না, ছাড়বো না। হাত ছাড় বলছি। সিজানের ধমক শুনে শাহজাহান খান ভয়ের সাথে সাথে ফারিনের হাত ছেড়ে দেয়। সিজন এবার তেড়ে এসে শাহজাহান খানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। সে শাহজাহান খানের কলার ধরে টানতে টানতে বাসার নিচে বাইরে নিয়ে যাচ্ছে। তা দেখে ফারিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোথায় যান আপনি? আসছি আমি, এর একটা ব্যবস্থা করো। ফারিন কিছু বলতে গিয়ে আর বলল না। সিজানের সাথে কথা বলার জন্য সে সাহস করে উঠতে পারে না। সিজান শাহজাহান খানকে নিয়ে চলে যায়, আর ফারিন বাসার ভেতরে চলে যায়। জরিন বানু খুন্তি নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায়। সে জানি এই লুঙ্গির জন্য চাচা কত কাণ্ড যে করবে, কত কাণ্ড যে তাকে এখন দেখতে হবে। জরিনা বানুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা জোরে একটা ধমক দিয়ে বসে। খাম্বার মতো দাঁড়িয়ে না দেখে সর আমার সামনে থেকে। তোরে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। চাচা, হুদায় আপনি আমার দোষ দিন না তো। এখানে আমার কোনো দোষ নাই। আপনি ব্যাটারে ধরে রাখতে পারেন নাই, আমার কি দোষ? এত জোরে লাভ দিব কে জানতো? না হয়তো আরো জোরে চেপে ধরতাম। যা হওয়ার হয়েছে চাচা, এখন যান ঘরে যাই আর লুঙ্গি পরে আসেন। এইভাবে হাফ প্যান্ট পরে আর কতক্ষণ এখানে বসে থাকবেন? চুপ যা বেডি। আমার লুঙ্গির একটা ব্যবস্থা না করে আমি এখান থেকে উঠতেছি না। লুঙ্গিটা আর পাইবেন না চাচা, বেটা তো লুঙ্গি লয়া পলাইছে। জোরে না বানু, তোর চাকরি নট হয়ে যাবে বলে দিলাম। যা এখান থেকে। ফারিন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। চাচার লুঙ্গি বিষয়ক আলোচনায় সে দারুণ মজা পেয়েছে, তবে সে মাঝে মাঝে লজ্জাও পায়। এই যে চাচা মুরব্বী হয়েও হাফ প্যান্ট পরে ঘোরে। তবে একটা বিষয়, চাচার লুঙ্গি নিয়ে অঘটন ঘটলে চাচার হাফ প্যান্টটা দৃশ্যমান হয়। ফারিন,
তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না চাচা, আমি বসবো না, আমি রুমে যাই। আচ্ছা তাহলে যাও। তার থেকে ভালো উপরে না গিয়ে বাইরে গিয়ে দেখো আমার লুঙ্গিটা কোথাও পড়ে আছে কিনা। জি চাচা, দেখছি। ফারান চাচার লুঙ্গি খুঁজতেই দরজা দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। চাচা, এটা কি করলেন? লুঙ্গি খোঁজার জন্য ভাবিরে পাঠাইলেন? কইজান, না হলে তোর চাকরি থেকে নট করে দিব। আমনের করা লাগবো না, বেশি করলে আমি নিজে থেকে নট হয়ে যাবো। প্রায় 1 ঘন্টা পর সিজন বাসায় আসে। সিজন নিজের রুমে গিয়ে দেখে ফারান শুয়ে শুয়ে বই পড়ছে। সিজনকে দেখে ফারান বিছানা থেকে উঠে বসে। ফারিন 1 গ্লাস পানি দাও তো। ফারান নিচে যায় ঠান্ডা পানি আনার জন্য। সিজন এই ফাঁকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফারান পানি এনে সিজনের হাতে দেয়। সিজন পানিটুকু খেয়ে, ফারিন মাথাটা ভার হয়ে আছে, একটু চলে হাত বুলিয়ে দাও তো। আচ্ছা। ফারান গ্লাস রেখে দাঁড়িয়ে থাকে। ফারান সিজনের পাশে বিছানায় এসে বসে। সিজন বালিশে মাথা দেয়। বালিশে মাথা না দিয়ে বউয়ের কোলে মাথা দিলেই তো পারেন। ফারিনের কথা শুনে সিজন মুস্কি হাসি দেয়। সে বালিশ থেকে মাথাটা নিয়ে এসে ফারিনের কোলে মাথা রাখে। ফারিন হেসে সিজনের চুলে বিলি কেটে দিতে থাকে। খুব যত্ন করে নরম হাতে ফারিন সিজনের চুলে বিলি কেটে দিচ্ছে। আরামে সিজনের সব ক্লান্তি দূর হয়ে ঘুম এসে যাচ্ছে। সিজন ঘুরে ফারিনের পেটে মুখ গুছে। সিজন ফারিনের পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে ফারিনের সাদা থপথপে মসৃণ পেটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এমন স্পর্শ সহ্য করতে না পেরে ফারিন কেঁপে ওঠে। সে সিজনের চুলগুলো খামচে ধরে। সিজন ফারিনের পেটে ছোট্ট করে আরো কয়েকটা চুমু দিয়ে ফারিনের পেটে মুখ দিয়ে কোমর জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে। সিজনের কোনো নাড়াচড়া না পেয়ে ফারিন বুঝতে পারে সিজন ঘুমিয়ে পড়েছে। ফারিন বসে বসে সিজনের চুল নিয়ে খেলা করছে আর ভাবছে সে দিনটার কথা, যেদিন সিজন নাম্বার নিয়ে রাতে সত্যি সত্যি কল দিয়েছিল। অনেকক্ষণ থেকে ফোনে রিংটোন বেজেই চলেছে, কেউ ফোন রিসিভ করছে না। ফারিন রুমে এসে দেখে তার ফোনের রিংটোন বাজছে। ফারিন ফোনের স্ক্রিনে দেখে সিজনের নাম্বার। সে ভয়ে ভয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁচালো কণ্ঠে শুনতে পায়, ওই মেয়ে, কি সমস্যা তোমার? কতক্ষণ থেকে কল করছি, রিসিভ করছো না কেন? আমি রুমে ছিলাম না। রুমে ছিলে না তো কি আকাশে ছিলে? হ্যাঁ। আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বারবার? আচ্ছা, ধমক দিব না, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ফারিন সিজনের কথা শুনে অবাক হয়ে যায়। ফারিন সিজনের মুখের উপরেই বলে দেয়, পারবো না। সত্যি পারবে না? হ্যাঁ, সত্যিই পারবো না। ওকে, ওয়েট। সিজন কল কেটে দেয়। ফারিন হাঁপ ছেড়ে বাঁচছে। উফ বাবা, বাঁচলাম। ফারিন রুমেই ছিল। হঠাৎ করে বারান্দায় ধপাস করে কিছু একটা আওয়াজ শুনেই ফারিন বারান্দার দিকে পা বাড়ায়। ফারিন বারান্দায় পা রাখতেই কেউ একজন ঝড়ের গতিতে তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। ফারিন চিৎকার দেওয়ার সুযোগ টুকুও পায়নি, কারণ মানুষটা তার মুখ শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরে। ভয়ে ফারিনের হার্টবিট ওঠানামা করছে। এই লোকটা এখানে চলে এলো কিভাবে? বাড়ির ঠিকানাও বা কিভাবে পেল? ভয় পাওয়ার সাথে সাথে এইসব প্রশ্ন ফারিনের মনে উকিচুকি দিচ্ছে। সিজন ফারিনের একদম কাছে চলে যায়। ফারিনের মুখে একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। ভিডিও কলে না এসে ভালোই করেছো, এখন এসে ওড়না ছাড়া ভালো করে দেখে নিব। সিজনের কথা শুনে ফারিনের হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। ফারিনের বুকে যে ওড়না নেই সে তো ফুলেই গিয়েছিল। এই লোকটা তাকে এভাবে দেখছে। ছি ছি, ফারিন কিছু বলতেও পারছে না, কারণ সিজন যে তার মুখ আগে থেকেই বন্ধ করে রেখেছে। সিজন নিজের ঠোঁট দিয়ে ফু দিয়ে ফারিনের মুখে বাতাস দেয়। ফারিন শিউরে ওঠে, তার চোখে আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ফারিনের চোখে কারো ঠোঁটের স্পর্শ পায়। ফারিন কেঁপে ওঠে। হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে যে মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমার হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে কেন? আমি কাছে এসেছি বলে? সিজনের কথা শুনে ফারিন চোখ খুলে সে সিজনের দিকে তাকায়। এই লোকটা যাই করছে না কেন, ফারিন সবকিছু সহ্য করছে কেন? কি এমন ঠেকা পড়ছে তার কাছে, নাকি অন্য কিছু? এইসব প্রশ্ন ফারিনের মনে আনাগোনা করছে। ফারিন কিছু বলার আগেই সিজন টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। ফারিন হতভাগ, সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি শুরু করেছে কি? একবার চোখে চুমু দিচ্ছে, একবার আবার ঠোঁটে চুমু দিচ্ছে। এখন না জানি, না না, লোকটাকে এবার থামাতেই হবে, না হলে ঠোঁটেও দিয়ে দিবে। ফারিন এবার মুখ খুলতে চায়। দেখুন, ফারিনের ঠোঁটে আঙুল দিয়ে সিজন চুপ করিয়ে দেয়, আর ফারিন বোকার মতো দাঁড়িয়ে থাকে। দেখতেই আসি, তুই বলতে হবে না। আমার কিছু দেখতে ইচ্ছে করলেই আমি নিজেই দেখে নিব, তোমাকে বলতে হবে না। আসি। সিজন ফারিনকে ছেড়ে দেয়। ফারিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই মেয়ে। ফারিন সিজনের দিকে তাকায়।
ফারেন বনে যায়। সিজান এবার অন্য গালে চুমু দিয়ে দেয়। ফারেন গালে হাত দিয়ে থামবার মতো দাঁড়িয়ে থাকে। সিজানের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখে সে ফারেনের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। সিজান মাথা সোজা করে দেয়। ফারেন গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ফারিন, ফারিন। হ্যাঁ হ্যাঁ, সিজানের ডাকে ফারেন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো গালে হাত দিয়ে? সত্যি বলবো, সত্যি বলো। ওই যে যেদিন প্রথম আপনি আমাকে কল দিয়ে ভিডিও কলে আসতে বললেন, আমি না বললাম? তখন আমার বাসায় এসে এই যে চুমু খেলেন, সেই দিনটার কথাই ভাবছি। সেদিন প্রথম কোনো ছেলে আমাকে চুমু খেলো, অথচ আমি কিছু বললাম না। বললে তো মাইর দিতাম, সেই ভয়ে বলনি। ইসরে, আসছে মাইর দিতে উনি। সিজান হুট করে ফারেনের কোল থেকে মাথা তোলে, ফারেনকে বিছানায় ফেলে দেয়। আরে কি করছেন? ফারেনের 2 হাত বিছানার সাথে চেপে ধরে। সে ফারেনের উপরে নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। ফারেনের চোখের দিকে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসো আমাকে? এই সময় ফারেন এইসব প্রশ্ন আশা করেনি। প্রশ্নটা শুনে তার হার্টবিট বেড়ে যায়। সে কি বলবে? ভালোবাসে এইটা বলে দিবে, নাকি সে চুপ করে থাকবে? আর এদিকে সিজান যদিও জানে ফারেন তাকে ভালোবাসে, তারপরেও ফারেনের মুখ থেকে সে প্রত্যাশিত কথাটি শুনতে চায়। ফারেন চুপ করে আছে দেখে সিজান এবার একটু মজা করার সিদ্ধান্ত নেয়। ও ভালোবাসো না, তাই তো? ওকে, ঠিক আছে। এই কথাটা বলে সিজান। ফারেনকে ছেড়ে বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় ফারেন সিজানের টি শার্টে কলার ধরে টান দিয়ে সিজানকে নিজের উপর ফেলে দেয়। সিজানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। সিজানও সুযোগ পেয়ে ফারেনের ঠোঁট জোড়া নিজের ভালোবাসা দিয়ে চুষে নিতে থাকে। দুজনে বিছানায় বসে হাঁপাতে থাকে। সিজান মুখে মুচকি হাসি এনে, ভালোবাসো না যখন তখন কিস করলে কেন? গাধা একটা। আমি কখন বললাম ভালোবাসি না? কিস করলাম তাও বলে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি না। ফারেন রাগ করে রুম থেকে বের হয়ে যায়। সিজান হেসে ফারেনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চাচাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখে সিজান রেগে যায়। চাচার সমস্যা কি তোমার? এভাবে হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? মান সম্মান কিছু নাই নাকি তোমার? হাফ প্যান্ট পরেই তো ঘুরবো। আমার লুঙ্গি যে নিয়ে গেছে, সেই খবর আছে তোমার? তোমার লুঙ্গি কে নিয়ে গেল আবার? আর কি খেদে কাজ নেই তোমার লুঙ্গি নিতে যাবে? আমার লুঙ্গির কথা তুমি না দিলেও সবাই দেয়, যার কারণে লুঙ্গিটা নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার লুঙ্গি খুঁজে এনে দাও, নাহলে আমি হাফ প্যান্ট পরেই থাকবো। চাচা, পাইছি পাইছি, লুঙ্গি পাইছি। জরিনা বানু বাহির থেকে লুঙ্গি এনে চাচার হাতে দেয়। চাচা খুশি হয়ে লুঙ্গি হাতে নিয়ে দেখে লুঙ্গি মাঝখান দিয়ে ছেঁড়া। হায় আল্লাহ! কোনো সারা শব্দ না করে চুপচাপ ছেঁড়া লুঙ্গিটা নিয়ে চাচার সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিজান অবাক হয়েছে চাচার এমন কাছে। সে তো মনে করেছিল চাচা চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দিবে, কিন্তু তেমন কিছুই চাচা করলো না। যাক, অবশেষে তাহলে চাচার সুবুদ্ধি হলো। সিজান জরিনা বানুকে জিজ্ঞেস করে, লুঙ্গি ছিল কিভাবে? লুঙ্গিটা বাগানের পাশেই পড়ে আসছিল। উঠাই আসার সময় গাছের ডালে আটকা যায়, এমন জোরে টান দিছিলাম অমনে ছিঁড়া গেল। আরে আসতে বলো, চাচা শুনলে তোমার খবর আছে। হায় হায়, শুনে নাই তো আবার? এখনো শুনে নাই, তুমি আপাতত চুপচাপ থাকো। সিজান রুমে এসে দেখে ফারেন বিছানায় বসে বই পড়ছে। সিজান ফারেনের পাশে গিয়ে ফারেনের গা ঘেঁষে বসে। ফারেনের মনোযোগ এখনো বইয়ের দিকে। সিজান যে এসে তার পাশে বসেছে, তার হাব ভাব দেখে মনে হচ্ছে সে যেন জানেও না। ফারিন, কি বই পড়ছো? জামাইকেও শায়েস্তা করার 101টা টিপস। ফারেনের কথা শুনে সিজান ভীষণ খেয়ে ওঠে। কি বলছে কি এই মেয়ে? ফারেন মজা করছে নাকি সত্যি বলছে? তা যাচাই করার জন্য বইয়ের উপরে নজর দেয়। সিজানের চোখ বড় বড় হয়ে যায়। এ তো দেখি সত্যি, স্বামীকে শায়েস্তা করতে 101টা টিপস। ফারিন, এই বই তোমাকে কে দিয়েছে? কোথায় পেলে এই বই? ফারেন চুপ করে আছে, জবাব দিচ্ছে না। সিজান আবার জিজ্ঞেস করলে ফারেন বিছানা থেকে উঠে রুমের বাইরে যেতেই সিজান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। জামাইকে শায়েস্তা না করে চলে যাচ্ছ যে? ফারেন চুপ করেই আছে, সিজানের সাথে কথা বলার চেষ্টা করছে না। কি সমস্যা ফারিন? কথা বলছো না কেন? রাগ করেছো? রাগ করবো কেন? তাহলে কথা বলছো না কেন? রাগ না করলে তো কথা না বলার কোনো কারণ দেখছি না। আপনি আসলে একটা গাধা। আপনি আমাকে কচুও ভালোবাসেন না। কোনটা রাগ কোনটা অভিমান কিচ্ছু বোঝেন না। ওহো, তাহলে আমার বউটা অভিমান করেছে? কিন্তু কেন করেছে? সিজান যদিও জানে কেন ফারেন অভিমান করেছে, তারপরও ফারেনকে আরেকটু রাগাতে সে বলল। আর এদিকে সিজানের কথাটা শুনে ফারেন অভিমান রেখে দ্বিগুণ রেগে যায়। সে সিজানের কাছ থেকে ছোটার জন্য জোরাজোরি শুরু করে দেয়, কিন্তু সিজান হেসে ফারেনকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়।
ছাড়ুন আমাকে, ছাড়ুন। এইভাবে ব্যাঙের মতো লাফালাফি করে লাভ হবে না। আমার কাছ থেকে ছুটতে পারবে বলে মনে হয় না। আপনি আমাকে ব্যাং বললেন? আপনি ব্যাং, একটা কোনো ব্যাং, গেজো ব্যাং, ল্যাংড়া ব্যাং। বাবা, আমি এত ধরনের ব্যাঙ জানতাম না তো। আমি কিন্তু এখন আপনাকে তুই করে বলবো, ছাড়ুন আমাকে। ফারিনের কথা শুনে সিজন হেসে দেয়। সে টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। ফারিনের কথা শুনে সিজন হেসে দেয়। সে টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। শান্ত হয়ে যাও মেয়েরা, অভিমানী বউ। না হলে ঠোঁটে কিস দিয়েই আমাকে শান্ত করার পথটা বেছে নিতে হবে। পারে শুধু কিস দিতে, খিসখোর জামাই একটা। ফারিনের বীর শুনে সিজন বুঝতে পারে। সে হেসে বলে, শুধু কিস দিতে জানি তা না, কিভাবে তোমার পেটে বাচ্চা দিতে হয় সেটাও জানি। সিজনের কথা শুনে ফারিন চোখ বড় বড় করে তাকায়। কি বলে এই লোকটা? মুখে কি কিছু আটকায়ও না তার। কি বললেন? লুচু একটা। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে ফারিন ছোটার জন্য আরো বেশি লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সিজন ফারিনকে ছাড়ে না। সে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কে? তোর একমাত্র চাচা। চাচা এখন ব্যস্ত আছে, তুমি পরে আসো। তুমি এখন কি নিয়ে ব্যস্ত তা আমার ভালোই জানা আছে ভাতিজা। বউয়ের শাড়ির আঁচল ছেড়ে একটু বাইরে আসেন। চাচা ডাকছে তো, এবার ছাড়েন। ঠিক আছে, কিন্তু তার আগে সিজন হঠাৎ করেই ফারিনের চুলের মুঠি ধরল। ফারিনের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। এমন আকস্মিক আক্রমণে ফারিন হতভম্ব। সিজন ফারিনের ঠোঁট থেকে সরে এসে হেসে রুমের বাইরে চলে যায়। আর ফারিন দাঁড়িয়ে বলে ওঠে, কিসখোর জামাই একটা। সিজনের সামনে চাচাও ঝরিনা বানু দাঁড়িয়ে আছে। ঝরিনা বানুর হাতে একটা ছেঁড়া কাপড়। দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে ছেঁড়া হয়েছে। ভাইজান দেখেন, চাচা আমার কাপড় ছিঁড়া কি অবস্থা করছে। তুই আমার লুঙ্গি ছিলি কেন? তোমার লুঙ্গি জরিনা বানু ছিল, কে বললো? জরিনা বানুই বললো। ফারিনও এতক্ষণে সিজনের পাশে সোফায় এসে বসে। ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় নিয়ে বিচার। ব্যাপারটা সে খুব উপভোগ করছে। জরিনা বানু তুমি বলে দিলে? মুখ ফসকায় বাইরে হয়ে গেছে ভাইজান। ভালো হয়েছে, এবার সমানে সমান। চাচা ও জরিনা বানু দুজনে নিজেদের মতো করে চলে যায়। সিজন সোফায় বসা, ফারিনের কোলে নিজের মাথাটা রাখে। দু চোখ একে অন্যের দিকে তাকিয়ে আছে। অভিমান কমেছে? অভিমান কমার মতো কিছু তো করতে দেখলাম না। কি বলে, কতগুলো চুমু কিস দিলাম তাও কমলো না? সিজনের কথা শুনে ফারিন সিজনের বুকে আলতো একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যাক, শয়তান লুচু একটা, শুধু মুখে এসব থাকে। হাই কপাল, নিজের বউকে চুমু দিয়ে লুচু হয়ে গেলাম। তার থেকে ভালো অন্য কারো বউকে চুমু দেওয়া। শয়তান, আর একটা থাপ্পড় মারবো তোমাকে। সিজনের নাম্বার থেকে ফারিনের ফোনে কল আসে। ফারিন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পায়, এই ফোনের মালিক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, আপনাকে একটা ঠিকানায় টেক্সট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফারিন কেঁদে দেয়। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার থেকে সিজন বাসায় এসে ফারিনের খোঁজ করতে থাকে। সিজনকে বাসায় দেখে জরিনা বানু ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইজান আপনার না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি উল্টাপাল্টা বলছো? আমার কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? তাহলে ফারিন ভাবি কই গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়া করে বাসা থেকে বাইরে হয়ে গেল। পিছন পিছন চাচাও গেল। হোয়াট, কি বলছো এসব? আমার অ্যাক্সিডেন্টের কথা ফারিনকে কে বলতে যাবে, যেখানে আমার অ্যাক্সিডেন্টই হয়নি? আচ্ছা ভাইজান, আপনার মোবাইল কই? ঝরিনা বানুর কথা শুনে মোবাইল নেওয়ার জন্য সিজন তার পকেটে হাত দেয়। সিজন দুই পকেটে সার্চ করে, কিন্তু মোবাইল নেই। আমার মোবাইলটা কোথায় গেল? সিজন সোফায় বসে দুই হাত দিয়ে মুখ ঢেকে সমীকরণ মিলাতে লাগলো। আমার মোবাইলটা গায়েব, এবং আমার মোবাইলটা দিয়ে সে ফারিনকে ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে সে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। এই লোকটা নিশ্চয়ই আমাদের চেনা পরিচিত লোক হবে। কি হইল ভাইজান, কি ভাবতেছেন? ফারিন ভাবি কই গেল? কেউ ভুল তথ্য দিয়ে ফারিনকে নিয়ে গেছে। ফারিন কারো ফাঁদে ফেসে গেছে। তাহলে এখন কি করবেন? আল্লাহ, ফারিন ভাবি যেন ভালো থাকে, ওনা যেন কিচ্ছু কেউ না করে। আমি আসতেছি। সিজন তাড়াতাড়ি করে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। বের হতে হতে ফারিনের ফোনে ট্রাই করে, কিন্তু ফোন বন্ধ বলছে। সিজন সোজা ফারিনের বাবার বাসায় চলে আসে। ফারিনের বাবা সিজনের সামনে আসতেই সিজন ফারিনের কথা জিজ্ঞেস করে, ফারিন কোথায়? হট, ফারিন কোথায় মানে? সে যে তোমার বাসা থেকে পুলিশ নিয়ে বের হলাম, তারপর থেকে তো ফারিনের সাথে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ রাখার চেষ্টা করিনি। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো ফারিন কোথায়? তুমি ফারিনের সাথে কি করছো সেটা বলো। ফারিনকে খুঁজছো কেন? ভালো সাজার দরকার নেই। আপনি যে কত বড় শয়তান তা আমি খুব ভালো করেই জানি। আপনি ফারিনের আব্বু দেখে কিছু বললাম না।
আপনার সাথে এখন তর্ক করার সময় আমার হাতে নেই। শাহজাহান খানের ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে দিন। আমার ফারিন বিপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। সিজন ফারিনের আপুর থেকে ঠিকানাটা নিয়ে শাহজাহান খানের বাড়ির উদ্দেশ্যে চলল। নিভু নিভু চোখ খুলে ফারিন নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করলো। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, মাথাটা খুব ভার হয়ে আছে। সেখানে কিভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। সিজনের অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আগন্তুকের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে এসে অ্যাক্সিডেন্টের কোনো মালামতেই সে পায় না। তারপর হঠাৎ করে একটা গাড়ি এসে তার সামনে থামে। দুইজন লোক গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে তারপর তার মুখে একটা রুমাল চেপে ধরে। ফারিনের মনে পড়েছে। ফারিন মেঝে থেকে উঠে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে হালকা হালকা আলোর ঝাপসা জানান দিচ্ছে দরজার অবস্থান। সে দরজার কাছে গিয়ে দেখে দরজা বাহির থেকে আটকানো। সে কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কারো সারা শব্দ সে পায় না। ফারিনের এখন খুব ভয় করছে। তাকে এখানে কে ধরে আনলো? সিজন কোথায়? ফারিন নিজের মোবাইলটা খুঁজে পায় না। ফারিনের কান্না পাচ্ছে খুব। এখান থেকে সে বের হবে কিভাবে? এদিকে সিজন শাহজাহান খানের বাসায় এসে জানতে পারে শাহজাহান খান বাসায় নেই। সিজন এবার সমীকরণটা কিছু মিলাতে পারছে। তার মনে হচ্ছে শাহজাহান খানই ফারিনকে উধাও করছে। এমনটা যদি সত্যি হয় তাহলে সে শাহজাহান খানকে একদম জানে মেরে ফেলবে। আগের মতো আর সুযোগ দিবে না। সিজনের জানে হাত দেওয়া ওর সাহসের আমি 12টা বাজিয়ে ছাড়বো। দরজা খোলার আওয়াজে ফারিন কাছুমাছু হয়ে যায়। দরজা খুলে শাহজাহান খান ফারিনের সামনে এসে শয়তানি হাসি দিয়ে দাঁড়ায়। শাহজাহান খানকে দেখে ফারিনের এবার ভয়ে চেয়ে দ্বিগুণ রাগ লাগছে। এই বুড়ো শয়তানটা তাহলে তাকে এখানে নিয়ে এসেছে। তুই তাহলে আমাকে ধরে নিয়ে এসেছিস? আমি কোথায় নিয়ে এলাম? তুমি তো আমার দেওয়া ঠিকানায় চলে আসলে। এখানে আমার কি দোষ বলো? তুই আমাকে মিথ্যা কেন বললি? হ্যাঁ, আমার জামাইয়ের অ্যাক্সিডেন্টের কথা কেন বললি? এটা একটা ফাঁদ ছিল, তুমি সেই ফাঁদে ধরা দিয়েছো। এখন তো আর এই ফাঁদ থেকে বেরোতে পারবে না। সিজন আমাকে ঠিকই তোর ফাঁদ থেকে বের করে নিয়ে যাবে। যাতে নিতে না পারে সেই ব্যবস্থাটাই আমি করব। কি করবি তুই? তোমাকে বিয়ে করব। জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস? আমি তোকে বিয়ে করব? হাসালি। বিয়ে করতে তোকে বাধ্য করব। তোমাদের চাচাও আমার হাতে বন্দি, তাকে নিশ্চয়ই মরতে দিতে পারো না। এবং তার মরার কারণ যদি তুমি হও তাহলে তো কখনোই মরতে দিবে না। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয় পেয়ে যায়। চাচা এই লোকটার হাতে বন্দি। চাচা কি এই লোকটাকে মেরে ফেলতে চায় তার কারণে? আচ্ছা চলো কিছু সিম্পল দেখাই তোমায়। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে নিয়ে যায়। চাচাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চাচার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ফারিন চাচার এই অবস্থা দেখে দৌড়ে চাচার কাছে যায়। চাচার এই অবস্থা দেখে তার চোখে পানি এসে যায়। চাচাকে মেরেছিস কেন তুই? আরো মারবো, মেরেই ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও। আমি তোকে বিয়ে করব, তারপরও তুই চাচাকে মারিস না। এই তো ইন্টেলিজেন্ট বালকের মতো কথা। ফারিন, তুই এসব কি বলছিস? তুই ওকে ভুলেও বিয়ে করিস না। চাচার কথা শেষ না হতেই শাহজাহান খান চাচার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ, একদম চুপ, তাহলে মেরে ফেলবো। চাচাকে মারবি না, আমি তোকে বিয়ে করব বলছি তো। শাহজাহান খান দুইটা মেয়েকে ডেকে ফারিনকে নিয়ে সাজিয়ে দিতে বলল। ফারিন অগত্য না চাইতেও যেতে হয়। তার বুক ফেটে কান্না পাচ্ছে খুব। সিজন কি আসবে না? সিজন আপনি কোথায়? মেয়ে দুইটা ফারিনকে বইয়ের সাথে সাজিয়ে দেয়। ফারিন কান্না করছে। সব কি শেষ হয়ে যাবে? ফারিন কি আসবে না? ফারিনকে নিচে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। শাহজাহান খানের মনে খুশির বন্যা বইছে। কিছুক্ষণের ভেতরে কাজে আসলেই তার আর ফারিনের বিয়েটা হয়ে যাবে। তারপরে ফারিনকে নিয়ে এসে অনেক দূরে চলে যাবে। এতক্ষণে তো কাজে এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন? শাহজাহান খান বিরক্ত হয়ে যাচ্ছেন। এই কাজে এখনো আসছে না কেন? শাহজাহান খান তার দুইজন লোকদের অর্ডার দিলেন কাজী সাহেবকে খোঁজ করে নিয়ে আসতে। খোঁজ করতে হবে না, খোঁজ করতে হবে না, মুই চলে এসেছি। সবাই সদর দরজার দিকে তাকায়। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বীর কথাগুলো বলল। শাহজাহান খান লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে বসে, আপনি কে? হতচ্ছাড়া, আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? আমি এই শহরের নামকরা কাজী, আর তুই আমাকে চিনিস না? ও দুঃখিত কাজী সাহেব, আপনাকে আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনার সাথে এই দুজন লোক কারা? এরা আমার সেক্রেটারি। আপনার সেক্রেটারিও আছে? অবশ্যই। আমাকে কি তোর জানাতনা কাজী মনে হয়? হ্যাঁ হতচ্ছাড়া। না না,
আপনাকে দেখে অনেক ফেমাস কাজী মনে হয়। হইছে, সরে দাঁড়া সামনে থেইকা। তোর সাথে কথা বলার সময় নেই আমার। বিয়ের কোণে কোথায়? ওই তো ওখানে, আসেন আসেন। শাহজাহান খান কাজীকে নিয়ে ফারিনের কাছে আসলো। উনি ফারিনের কাছে গিয়ে বসলো। দেখে ফারিন কান্না করছে। কি হইল? সেরি কান্না করছে কেন? ওই সেরি কান্না করছিস কেন? এমনি কান্না করছে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। শাহজাহান খানের কথা শুনে কাজী এক ধমক দিয়ে বসে। চুপ কর তুই, বেশি কথা বলিস। আচ্ছা যাই হোক, বউয়ের পাশে জামাইকে এনে বসাও। কাজীর কথা বলতে দেরি শাহজাহান খানের ফারিনের পাশে বসতে দেরি হয়নি। তা দেখে কাজী শাহজাহান খানকে আবার ধমক দিয়ে বসে। ওই মিয়া, তুমি কোণের পাশে বসলে কেন? বাচ্চা মেয়েকে দেখলে বিয়ে করতে মন চায়, জামাই হতে মন চায়? যাও জামাইকে ডেকে আনো। কাজীর ধমক শুনে শাহজাহান খান হক চুকিয়ে যায়। উনি কেন জানি কাজীকে ভয় পাচ্ছে। কাজী সাহেব কি বলছেন এসব? জামাই তো আমি নিজেই, অন্য কেউ জামাই হতে যাবে কেন? চুপ কর শালা, আমারে বোকা পাইছিস তুই? বুড়া বেড়া, এই মাইয়ার জামাই হবি কোন দুঃখে? যা জামাইকে ডেকে নিয়ে আয়। কাজের কথা শুনে শাহজাহান খান ধাবাচাকা খায়। এই কাজী এমন করছে কেন? উনি বুঝতে পারছে না কাজীকে এনেছে বিয়ে পড়ানোর জন্য, আর এই কাজী এইসব কি শুরু করছে? স্বয়ং তাকে জামাই থেকে বাদ দিয়ে দিচ্ছে। ও কাজী সাহেব, আমি সত্যি বলছি, আমি তো জামাই। বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। প্রমাণ কি? প্রমাণ চাই তুই যে জামাই। আপনি বিয়ের কোণেটা জিজ্ঞেস করুন না, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা সেটা ভালো বলেছিস। এই যে বিয়ের কোণে, বলতো এই বুড়া লোকটাকে তুমি জামাই হিসেবে গ্রহণ করছো? ফারিন কিছুক্ষণ চুপ থাকে। শাহজাহান খান ফারিনের কানে কানে ফিস ফিস করে কিছু বললেই ফারিন হ্যাঁ বলে। এবার তো বিয়ে পড়াবেন কাজী সাহেব। কোণে যেহেতু রাজি, কেন দেরি করবে কাজী? কাজী কিছুক্ষণ কিছু লেখালেখি করে প্রথমে শাহজাহান খানকে সই করতে বলল। শাহজাহান খান ঝটপট দেরি না করে সই করে দেয়। কাজী এবার ফারিনের দিকে কাগজটা এগিয়ে দেয় সই করার জন্য। নাও বাছা, এখানে সই করে দাও। ফারিন কাগজটা হাতে নিচ্ছে না। সে কান্না করছে। সে কিছুতেই সই করবে না, সে মরে গেলেও না। কোণে দেখি সই করতে চাচ্ছে না। কোণে মনে হয় রাজি না। আরে না কাজী সাহেব, অবশ্যই রাজি। ফারিন সই করো। আমার ধৈর্যের পরীক্ষা নিলে তো চাচাকে আমি মেরে ফেলবো। ফারিন কাপা কাপা হাতে কাগজে সই করে দেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই শাহজাহান খান তাকে ছোঁয়ার আগেই সে আত্মহত্যা করবে। তাকে ছোঁয়ার অধিকার একমাত্র সিজানেরই, এই শয়তানটার না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজের কথা শাহজাহান খান অবাক হয়ে বলে। এই কাজে কি বলছে? কি মাথা খারাপ হয়ে গেল না তো? কাজী সাহেব, আপনার বিয়ে না তো, আমার বিয়ে হচ্ছে। আরে ধুর, তোর কখন বিয়ে হলো? বিয়ে তো হলো আমার, তুই তো সাক্ষী হিসেবে সই করলি। এই দেখ। কাজী শাহজাহান খানকে কাগজটা দেখিয়ে পড়ে শোনায়। শাহজাহান খানের মাথায় হাত চলে যায়। এই কাজে দেখে সত্যি সত্যি ফারিনকেই বিয়ে করলো, আর সে সাক্ষীর ভূমিকা রাখলো। শাহজাহান খানের পিণ্ডি চলে ওঠে। এই কাজীকে আজকে সে মেরেই ফেলবে। এদিকে ফারিন তো দ্বিতীয় পক্ষের মতো সব দেখে যাচ্ছে আর অবাকের উপর অবাক হচ্ছে। কাজী এইসব কি বলছে? একবার শাহজাহান তো একবার কাজী। সারা ঠকবাজ কাজী, তুই আমার বউকে বিয়ে করলি, তোকে আমি আজকে মেরে ফেলবো। ওই কই রে তোরা, ওই কাজী শালাকে পাঞ্জা ফেল। শাহজাহান খান দেখে কাজী হাসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শাহজাহান খানের চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার সেক্রেটারিরা তোর লোকগুলোকে অজ্ঞান করে দিয়েছে। গুড জব বন্ধুরা। কে তুই? বলবো না, দেখাচ্ছি। কাজী সাহেব তার দাড়িতে হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে। সাদা চুলগুলো টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে। শাহজাহান খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। এ তো সিজান। ফারিনের চোখেও বিস্ময় ভর করেছে। সিজান? সিজান ফারিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়। ততক্ষণে চাচার হাত পায়ের বাঁধন খোলা হয়ে গেছে। চাচা এসে সিজানের কাঁধে চাপ দিয়ে বলে, শাবাশ ভাতিজা, এবার দেখ আমার কামাল। চাচার হুট করে নিজের লুঙ্গিটা খুলে হাতে নিয়ে নেয়। সেক্রেটারিগুলোকে অর্ডার দেয় শাহজাহান খানের হাত বেঁধে ফেলার জন্য।